হ্যালো বন্ধুরা, আমি ডক্টর অনিন্দ সরকার, তোমাদের স্কুল ঘরে বায়োলজি ফ্যাকাল্টি। আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়ব সেটা অনেকটা ইম্পর্ট্যান্ট এবং এর থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসে নিট পরীক্ষায়। কি কি? নাম্বার 1, মেকানিজম অফ রেসপিরেশন। আর সেকেন্ড, আমাদের রেসপিরেটরি ভলিউম অ্যান্ড ক্যাপাসিটিস। যদি মেকানিজম অফ রেসপিরেশনের মধ্যে আমরা আরেকটুখানি ডিভাইড করি, মানে আরেকটুখানি চুলছেরা বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখান থেকে মেইনলি মাসেলস কী কী ইনভলভ থাকে এই রেসপিরেশনে সেটা ইম্পর্টেন্ট। সুতরাং মাসেলস অফ রেসপিরেশন, এবং ওই সময় ডায়াফ্রাম, মানে ইন্সপিরেশনে এবং এক্সপিরেশনে ডায়াফ্রামের কি পজিশন হয়, ঠিক আছে? এবার রেসপিরেটরি ভলিউম আর ক্যাপাসিটিসের মধ্যে কি কি ইম্পর্টেন্ট, সেখানে টাইডাল ভলিউমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই সাথে যদি রেসিডুয়াল ভলিউম যেটা রয়েছে সেটাও ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও তুমি আরেকটা জিনিস, মানে ক্যাপাসিটিসের মধ্যে ভাইটাল ক্যাপাসিটি আর তোমার ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, এই তিনটে জিনিস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখান থেকে মেইনলি কোয়েশ্চেনগুলো আসে। তুমি আরেকটা জিনিসগুলো দেখতে পাবে যে এই টাইপের এই টপিকগুলোতে তোমার মেইনলি ম্যাচ দ্য ফলোয়িংস বলে কোয়েশ্চেনগুলো আসে। তো কি কনসেপ্ট সেটা আমরা এখন পড়ি। ফার্স্ট, দ্যাট ইজ মেকানিজম। দ্যাট ইজ মেকানিজম অফ ব্রিদিং। মেকানিজম অফ ব্রিদিংয়ে কী হয়, আমরা সবার ফার্স্টে ইন্সপায়ার করি, মানে বাইরে থেকে হাওয়াটাকে নিই, এবং তারপরে হাওয়াটা হয়ে গেলে আমাদের ভেতরে যে এক্সচেঞ্জ হয়, দ্যাট ইজ অক্সিজেন ভেতরে যায় এবং কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়, তারপরে আমরা সেইটাকে এক্সপায়ার করে দিই। তো সেটা দুভাগে বিভক্ত, একটা হলো ইন্সপিরেশন আর একটা এক্সপিরেশন। এখন ইন্সপিরেশন কখন হবে? বাতাস কখন কোনো কিছুর ভেতরে যাবে, যদি বাইরের চাপের থেকে আমাদের ভেতরে, মানে আমাদের লাংয়ের ভেতরের চাপটা যদি কম হয়, তাহলে বাইরে থেকে বাতাসটা ভেতরে চলে আসবে। তাহলে এবার কখন আমাদের মধ্যে ভেতরে প্রেশারটা বা চাপটা কম হবে দেখা যাক। তাহলে এই চাপটা তখন কম হবে যখন ভেতরে ভলিউমটা, ধরো সেম অ্যামাউন্ট অফ এয়ার রয়েছে, পুরোটা একটা ক্লোজড, যদি হঠাৎ করে আয়তনটা বেড়ে যায় তখন ভেতরের চাপটা কি হয়ে যাবে, কমে যাবে। এটা কোথায় পড়েছি আমরা? বয়েলস লতে পড়েছি। কি? ভলিউম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেশার। অর্থাৎ যদি লাংয়ের ভেতরে ভলিউমটা যদি বেড়ে যায়, তাহলে সেখানে প্রেশারটা কি হয়ে যাবে, কমে যাবে। এখন এই ভলিউমটা কখন বাড়বে? যদি কেউ ভেতর থেকে যদি বাইরের দিকে টান দেয়, মানে আমাদের কেউ বুকটা ধরে যদি বাইরের দিকে টান দিল, বা কেউ যদি নিচের দিকে টান দিল, তাহলে সব দিক থেকে বাইরের দিকে টান দিলে কি হবে, ভেতরে ভলিউমটা বেড়ে যেতে থাকবে, আর আস্তে আস্তে কি হবে, ভেতরে চাপটা কমে যাবে। চাপটা কতটা কমবে? বাইরের যে অ্যাটমসফিয়ারিক প্রেশার রয়েছে
তার থেকে কমে যাবে, কারণ যদি অ্যাটমসফিয়ারিক প্রেশারের সঙ্গে আমাদের লাংয়ের ভেতরের প্রেশারটা যদি সেম থাকে তাহলে কোনো বাতাস এদিক ওদিক যাবে না। তাহলে বাতাস কখন যাবে? যদি অ্যাটমসফিয়ারিক প্রেশারের থেকে লাংয়ের ভেতরের যে বায়ুর চাপ তার থেকে কম হয়। চাপ কম হলে কি হবে? ভেতরে চাপ কম, বাইরে থেকে বাতাস ভেতরে ঢুকবে চাপটাকে নর্মালাইজ করার জন্য। এবার এই জন্য আমাদের কি দরকার বললাম আগেই, সবার প্রথমে আমাদের এই পুরো যে থোরাসিক ক্যাভিটি রয়েছে সেটাকে বাইরের দিকে টান দিতে হবে। টান কে দেবে? আমাদের মাসেলগুলো দেবে। তাই ইন্সপিরেশনের ক্ষেত্রে কি কি মাসেল লাগে সবার প্রথমে ওটা দেখি। মাসেলস একটা হলো সবার ফার্স্টে ডায়াফ্রাম, সেকেন্ড আসবে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। এখন ডায়াফ্রাম কোথায়? ধরো এইটা হলো আমাদের একটা মানুষ, তার পেছনে শিরদাঁড়া, ঠিক আছে, আর এটা হলো তার স্টারনাম। এবার এই যে স্টারনাম থেকে এই শিরদাঁড়া এইটুকু অংশটা হলো আমাদের, এটা হলো বেসিক্যালি ডায়াফ্রাম। কোনো একটা মাসেল যখন কন্ট্র্যাক্ট করে, ধরো একটা মাসেল সেটা কন্ট্র্যাক্ট করলো, তখন কি হয়ে যাবে? মাসেলটা ছোট হয়ে যাবে, আর রিল্যাক্সেশন করলে মাসেলটার লেন্থটা বেড়ে যাবে। তো এই যদি ডায়াফ্রামটা যদি আমি ধরি, যদি ডায়াফ্রামটা এই রকম হয়, এরকম ডোম শেপড হয়, তখন এর কি রয়েছে? আর তখন বেসিক্যালি এটার লেন্থ বেশি। আর যদি ডায়াফ্রামটা এরকম সোজা হয়ে যায় তাহলে ডায়াফ্রামটার লেন্থ কি হবে? কম, মানে এল মোর দেন ইকুয়ালস টু এল। অর্থাৎ ডায়াফ্রামটা যখন কন্ট্র্যাক্ট করবে তখন ডায়াফ্রামটা এরকম সোজা হয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম ডায়াফ্রামটা যখন রিল্যাক্স করে যাবে, মানে দেখো এই রকম আছে ডায়াফ্রাম, যদি কন্ট্র্যাক্ট করে তাহলে সোজা হয়ে গেল, রিল্যাক্স করলে ডায়াফ্রামটা এরকম বড় হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, মাসেলগুলো লম্বা হয়ে যাবে। তাহলে এবার আমি দেখি, যদি তোমার এখানে যদি এটা যদি স্টারনাম, এটা যদি তোমার ভার্টিব্রা হয় আর এটা যদি তোমার হলো স্টারনাম হয়, তাহলে সবার প্রথমে ধরো এই রকম আছে, এটা হলো রিল্যাক্সড ফেস, ডায়াফ্রাম রিল্যাক্সড। এটা যদি হঠাৎ করে কন্ট্র্যাক্ট করে যায় তখন কি হবে? বললাম কন্ট্র্যাক্ট করলে সোজা হয়ে যাবে, এরকম সোজা হয়ে গেল। এইবার যে ডায়াফ্রাম, কন্ট্র্যাক্টেড, যখন ডায়াফ্রাম দেখো কন্ট্র্যাক্টেড হলো, ঠিক আছে, কন্ট্র্যাক্টেড হলো, ওই সময় কিন্তু ভেতরের ভলিউমটা কি হয়ে গেল? ভলিউম আগের থেকে, ভলিউম সবার প্রথমে এইটুকু ছিল, আর এইটুকু পরিমাণ ডেল্টা পরিমাণ ভলিউম কি হয়ে গেল? বেড়ে গেল। তাহলে ভলিউম ইনক্রিজড। এবার ভলিউম যখন ইনক্রিজড হয়েছে, বয়েলস ল অনুযায়ী প্রেসার ডিক্রিজ করবে। তাহলে কি হবে? ভেতরে প্রেসার, বায়ুর চাপ কার থেকে কম? অ্যাটমসফিয়ারিক বায়ুর চাপ থেকে তোমার কম। তাহলে এই সময় বাতাস কি করবে? বাতাস বাইরে থেকে ভেতর দিকে ঢুকবে। এই যে বাতাস বাইরে থেকে ভেতর দিকে ঢুকছে, এইটা হলো ইন্সপিরেশন, দ্যাট ইজ ইন্সপিরেশন। এবার ঠিক আছে, এইটা হলো ইন্সপিরেশন। তোমরা এবার ইন্সপিরেশনটা দেখলে, তাহলে ইন্সপিরেশনে মেইন কি হলো? ডায়াফ্রাম কন্ট্রাকশন করলো, তাই ভলিউম লাংয়ের ভেতরে আমাদের থোরাসিক ক্যাভিটিতে ভলিউম বেড়ে গেল। ভলিউম বাড়লে
চাপ, বায়ুর চাপ, ভেতরের বায়ুর চাপ কমে গেল কার থেকে? অ্যাটমসফিয়ারিক বায়ুর চাপ থেকে। তাই বাইরে থেকে বায়ুটা ভেতরে চলে এলো। এবার এই যে পুরো ইন্সপিরেশনটা হলো, এতে নিচ থেকে কি করেছে? ডায়াফ্রাম কন্ট্রাক্ট করেছে। অ্যাট দ্য সেম টাইম অন্যান্য জায়গা থেকে আমাদের রিবের পাশ থেকে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল কন্ট্রাক্ট করেছে। এই জিনিসটা আগে অলরেডি লেখা আছে, ডায়াফ্রাম কন্ট্রাক্ট করেছে এবং এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল বোথ কন্ট্রাক্ট করেছে। ঠিক আছে, নেক্সট তাহলে আসে এক্সপিরেশন। এবার এক্সপিরেশনে কি হবে? এক্সপিরেশনে তোমার ভলিউম যদি কমে যায় তাহলে কি হবে? যেহেতু প্রেসারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, তাই প্রেসার বেড়ে যাবে। যখন অ্যাটমসফেরিক প্রেসার থেকে তোমার ভেতরের প্রেসার, আমাদের থোরাক্সিক ক্যাভিটির প্রেসার বেড়ে যাবে, তখন কি হবে? বায়ু ভেতর থেকে বাইরের দিকে চলে যাবে। আর সেই সময় কি হবে? আমাদের এক্সপিরেশন হবে। সেইটাতে এই যে নর্মালি এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল আর ডায়াফ্রামটা কন্ট্রাক্ট করেছিল ডিউরিং ইন্সপিরেশন, সেটা এইখানটায় রিল্যাক্স করে যাবে। মাসেল, ডায়াফ্রাম আর এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, এই দুটো কি করবে? রিল্যাক্স করে যাবে। কিন্তু এটা কখন? যখন নর্মাল আমাদের ইন্সপিরেশন এক্সপিরেশন হচ্ছে। যদি আমাদের ফোর্সফুল এক্সপিরেশন করতে হয়, তখন সেক্ষেত্রে আমাদের এক্সট্রা কিছু আরো মাসেলের প্রয়োজন হয়। কি সেই মাসেলগুলো? একটা হলো তোমার ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, আরেকটা হলো আমাদের অ্যাবডোমিনাল মাসেল। এবার দেখো, যদি অ্যাবডোমিনাল মাসেল, আমার পেটের মধ্যে সব মাসেল যদি কন্ট্রাক্ট করে যায়, তাহলে পেটের মধ্যে যে আমাদের অর্গ্যানগুলো আছে সেগুলো কি হবে? এরকম চাপ খাবে না? চাপ খেলেও কি করবে? নিচ থেকে ওপরের দিকে যাবে। মানে আমাদের পেট আর থোরাক্সটা তো আলাদা, বাট নিচের অর্গানগুলো যদি পেট থেকে চাপ খায়, ও কি করবে? ওপরের দিকে ধাক্কা দেবে। মানে ভেতরের বাতাস কি হবে? থোরাসিক ক্যাভিটির বাতাস বাইরের দিকে যেতে চাইবে। অ্যাট দ্য সেম টাইম যদি ইন্টারনাল ইন্টারকোস্টাল, মানে ভেতর দিক থেকে যদি থোরাসিক ক্যাভিটিকে, মানে রিবগুলোকে কেউ যদি এরকম দিকে ভাবে টানে, তখন কি হবে? রিবগুলো ভেতর দিকে এরকম চুপসে যাবে। সেটাও কি করবে? ভেতরের হাওয়াগুলোকে বাইরের দিকে বার করে দেবে। এবার অর্থাৎ যদি এইটা আমার ভার্টিব্রা হয় আর এটা যদি আমাদের স্টার্নাম হয়, তখন ডায়াফ্রাম রিল্যাক্স করলো, আর এখান থেকে হাওয়াগুলো বাইরের দিকে বেরিয়ে গেল। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড এক্সপিরেশন। এরপরে আমরা পড়ব বেসিক্যালি রেসপিরেটরি ভলিউম এবং রেসপিরেটরি ক্যাপাসিটিস। respiratory volume and capacities. কি হয় আমাদের ভলিউম? আমরা এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, একটা তো নর্মাল শ্বাস প্রশ্বাস নিচ্ছি, মানে নিয়মিত আমরা ইন্সপিরেশন করছি আবার এক্সপিরেশন করছি। কিন্তু আমরা চাইলে যতটা পরিমাণ ইন্সপায়ার করছি, হাওয়া বাইরে থেকে ভেতর দিকে নিচ্ছি, আমরা তো চাইলে আরও বেশি নিতে পারি। তাহলে এই যে আমি এক্সট্রা আরও হাওয়া নিলাম, এই জিনিসটা কি করলাম? আমি
ইচ্ছে করে করলাম, এবং দ্যাট ইজ কল্ড ফোর্সফুল ইন্সপিরেশন। ওখানটা আরও বেশি হাওয়া আসছে। আবার অ্যাট দ্য সেম টাইম আমি চাইলে নর্মাল ইন্সপায়ার করার পর আবার হাওয়া ছেড়ে দিতে পারছি, কিন্তু শুধু কি এইটুকুই ছাড়তে পারছি? একটু আগেই তো পড়লে যে আমরা চাইলে যদি ফোর্সফুলভাবে এক্সপিরেশন করি তখন অন্য আর কি কি মাসেল লাগে, আমাদের ইন্টারনাল ইন্টারকোস্টাল এবং অ্যাবডোমিনাল মাসেল। তো আমরা যখন ফোর্সফুল এক্সপিরেশন করব তখন আমরা এক্সট্রা কিছু ভলিউম অফ এয়ার বাইরে বের করে দিতে পারি। তাহলে সেইটুকু যে আমাদের ভলিউম অফ এয়ার ছিল সেটা আমাদের কি আরও অ্যাডিশনাল ছিল। তাহলে আমরা নর্মাল সময় কি সেই পরিমাণ ভলিউম ইন্সপিরেশন এক্সপিরেশন করছি, ব্রিদিং করছি? না, সেটা কিছু স্পেশাল কেসে হয়। এবার ধরো যেই মুহূর্তে আমরা সমস্ত হাওয়াটা বাইরে বার করে দিলাম, তখন কি আমাদের ভেতরের লাংটাকে একদম পুরো চুপসে যায়, পুরোপুরি চ্যাপ্টা হয়ে যায়? না, এর মধ্যেও কিছুখানি হাওয়া পড়ে থাকে। সেই হাওয়াটাকে বলা হয় রেসিডুয়াল ভলিউম। তো আমরা দেখি, তার আগে আমরা গ্রাফটা দেখি। আমরা নর্মালি কীরকম নিই দেখবে, ডাক্তারখানায় গেলে বলে তুমি নর্মাল শ্বাস প্রশ্বাস নাও। তো আমরা এরকম নর্মাল শ্বাস প্রশ্বাস নিচ্ছি, ঠিক আছে। তারপরে বলে জোরে শ্বাস নাও, তো আমরা তখন জোরে শ্বাস নিলাম। তারপরে বলে তোমার পুরো শ্বাসটা, জোরে শ্বাসটা ছাড়ো, তো আমরা জোরে শ্বাসটা ছাড়লাম, ঠিক আছে। তারপরে আবার নর্মাল শ্বাস প্রশ্বাস চালালাম। তাহলে এই যে আমাদের শ্বাস প্রশ্বাসটা চলতে লাগলো, নর্মাল যে আমরা শ্বাস প্রশ্বাসের সময় যেটুকু হাওয়া ভেতরে নিচ্ছিলাম বা বাইরে বের করছিলাম সেটাকে কি বলা হয়? টাইডাল ভলিউম। যেটা আমরা এক্সট্রা পরিমাণ হাওয়া বাইরে থেকে ভেতর দিকে নিয়েছি, ইন্সপায়ার করেছে এক্সট্রা, সেইটুকু ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। যেটুকু আমরা জোর জবরদস্তি বাইরে বার করেছি, নর্মাল যেটুকু আমাদের বাইরে বার করার কথা, নর্মাল ইন্সপিরেশনের পর জোর করে বার করেছি, সেটা দ্যাট ইজ এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এবার আমি বললাম আগেই যে যদি আমরা সমস্ত হাওয়াটা ভেতরের বার করে দিই তাহলেও পুরো লাংটা একদম চুপসে যায় না, কিছুটা হাওয়া ভেতরে থাকে। এইটুকু হাওয়াকে বলা হয় রেসিডুয়াল ভলিউম। তাহলে 4টে ভলিউম পড়লাম, কি কি? নাম্বার 1 টাইডাল ভলিউম। কি? ভলিউম of air inspired or expired during normal breathing, that is 500 ml, ঠিক আছে, পার ব্রিথ। ওটাকে কি বলবো আমরা? টাইডাল ভলিউম। তাহলে প্রত্যেকটা আমাদের 1 মিনিটে কতবার আমরা ব্রিদিং করি নর্মালি? পার মিনিট আমরা 12 থেকে 16 বার ব্রিথ করি। তাহলে এবার যদি আমরা প্রত্যেকবারে 500 ml করে যদি আমরা হাওয়া নিয়ে আর বার করি, তাহলে 1 মিনিটে আমরা কতটা বার করব? 12 দিয়ে 500 মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি 6000 ml থেকে
16 দিয়ে 500 মাল্টিপ্লাই করলে দ্যাট ইজ 8000 ml। এইটুকু আমরা পার মিনিট একটা নর্মাল মানুষ ব্রিথ করে হাওয়া। এরপরে কি আসছে আমাদের, দ্যাট ইজ ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। কি সেই ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম? না, যতটা আমরা এক্সট্রা হাওয়া ভেতরে নিতে পারি ডিউরিং ইন্সপিরেশন। আমাদেরকে বলা হয় না যে জোরে হাওয়াটা নাও বা জোরে নিঃশ্বাস নাও, ওই সময় আমরা যে এক্সট্রা পরিমাণ হাওয়াটা ভেতরে নিই দ্যাট ইজ ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এক্সট্রা এয়ার ভলিউম taken by forceful inspiration। সেটা প্রায় 2500 ml থেকে 3000 ml পর্যন্ত হয়ে থাকে। তারপর আসা যাক থার্ড, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। কি হবে সেটা? এই গ্রাফ থেকে দেখো, গ্রাফে দেখো নর্মাল আমাদের যে টাইডাল ভলিউম ছিল, এই টাইডাল ভলিউম তা থেকে আমরা এক্সট্রা যে পরিমাণ ভলিউম নিতে পেরেছি দ্যাট ইজ ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। আর যেটা আমরা এক্সট্রা যে পরিমাণ ভলিউম ছাড়তে পেরেছি দ্যাট ইজ আমাদের এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, অর্থাৎ এক্সট্রা এয়ার expelled out through forceful expiration। ওটা কত? ওটা মোটামুটি 1100 ml থেকে 1200 ml অবধি। নেক্সট আছে আমাদের রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউমের মধ্যে কি বললাম, যে আমরা যদি সমস্ত হাওয়াটা বাইরে বার করে দিই তবুও কিন্তু সব হাওয়াটা মানে ভেতরে যতটা হাওয়া আছে লাঙে সবটা বাইরে চলে যাবে না, কিছুটা ভেতরে রয়ে যাবে। আর সেই পরিমাণ হাওয়া আমরা চাইলেও বার করতে পারবো না, সেইটাকে বলা হয় রেসিডুয়াল ভলিউম। ভলিউম of air remaining after forceful expiration। ওটা প্রায় কতটা? 1000 থেকে 1100 ml। ঠিক আছে, এবার দেখো আমি সাইডে আবার রাখছি কি নর্মাল আমাদের ব্রিদিং চলছে দ্যাট ইজ টাইডাল ভলিউম। আমরা এক্সট্রা আরো জোরে নিঃশ্বাস নিলাম, ওটা হয়ে গেল আমাদের ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। আমরা জোরে নিঃশ্বাস ছাড়লাম, সেটা হয়ে গেল এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। কিন্তু আমাদের নিচে কিছুটা পরিমাণ বাকি রয়ে গেল দ্যাট ইজ রেসিডুয়াল ভলিউম। ঠিক আছে, এটা কি দাঁড়ালো? এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এটা আমাদের ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, আর এটা নর্মাল যেটা রয়েছে এখানে দ্যাট ইজ
টাইডাল ভলিউম। এখন দেখো এই ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম আর টাইডাল ভলিউম এই দুটো মিলে আমাদের তৈরি হয় বেসিক্যালি ইন্সপিরেটরি ক্যাপাসিটি। আমাদের বলে না যে তুমি কতটা ইন্সপিরেশন নিতে পারো বা কতটা হাওয়া ভেতরে নিতে পারো। আমরা কি করি, নর্মালি এরকম হাওয়াটা ছেড়ে দিই, তারপর আমরা পুরো একদম শ্বাস ভেতরের দিকে নিতে চাই। তাহলে ইন্সপিরেটরি ক্যাপাসিটিটা কি? এয়ার টেকেন ইনসাইড আফটার এয়ার টেকেন ইনসাইড, দাঁড়াও আমি এটা করে লিখি, air taken inside with forceful inspiration after normal expiration। ঠিক আছে, আমাদের যখন জোরে নিঃশ্বাস নিতে বলা হয় তখন আমরা কি করি, নর্মালি শ্বাসটা ছাড়ি, তারপর আমরা পুরো জোরে পুরোটা নিঃশ্বাস নিই। তো এটা হয়ে গেল আমাদের ইন্সপিরেটরি ক্যাপাসিটি। এক্সপিরেটরি ক্যাপাসিটিটা কি? আমাদের যদি বলা হয় যে তুমি যতটা পারো নিঃশ্বাস বাইরের দিকে ছেড়ে দাও, তখন আমরা কি করি, প্রথমে একটা নর্মাল নিঃশ্বাস নিই, তারপরে জোরে নিঃশ্বাসটা ছেড়ে দিই, একদম পুরো যতটা শক্তি আছে ততটা শক্তি দিয়ে। মানে এখানটায় বেসিক্যালি টাইডাল ভলিউম প্লাস ইআরভি, দ্যাট ইজ এক্সপিরেটরি ক্যাপাসিটি। ঠিক আছে, এটা হলো এক্সপিরেটরি ক্যাপাসিটি, কতটা আমরা এক্সপায়ার করতে পারি। তো এটা ডেফিনেশনটা কি হবে, এয়ার টেকেন air expelled out through forceful expiration after normal inspiration। এবার দেখো আমরা এইটুকুই তো ম্যাক্সিমাম করতে পারি, মানে আমাদের যতই যা বলুক না কেন এর বাইরে যেটা রেসিডুয়াল ভলিউম আছে ওইটাকে আমরা বাইরে ফেলতে পারি বা বাইরে এক্সপায়ার করতে পারি, পারি না। তাহলে এই যে আমরা যতটা ম্যাক্সিমাম ইন্সপায়ার করতে পারি আর যতটা ম্যাক্সিমাম এক্সপায়ার করতে পারি, এই ম্যাক্সিমাম দুটো ম্যাক্সিমাম যতটা আমাদের ক্যাপাসিটিতে আছে ওইটুকুকে বলা হয় আমাদের ভাইটাল ক্যাপাসিটি। ঠিক আছে, মানে আইআরভি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস টাইডাল ভলিউম প্লাস এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এই তিনটাকে একত্রে কি বলা হবে, ভাইটাল ক্যাপাসিটি। ঠিক আছে, আর এবার বাকি রইল কোনটা, রেসিডুয়াল ভলিউম। কিন্তু রেসিডুয়াল ভলিউমের তো কোনো কাজ নেই। তাহলে নর্মালি আমরা যখন মানে নর্মাল শ্বাস প্রশ্বাস নিই তখন সেইটুকু জায়গা আমাদের কি থাকে, রিজার্ভ থাকে। মানে আমরা নর্মাল এক্সপায়ার করার পর যেটুকু বাকি থাকে সেইটুকু তো আমাদের ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। তো আরভি প্লাস ইআরভি রেসিডুয়াল ভলিউম, যেটা আমরা বার করতে পারি না আর যেটা আমরা চাইলে ফোর্সফুলি বার করতে পারি, এই দুটো মিলে কি হয়, দ্যাট ইজ ফাংশনাল
রেসিডুয়াল ক্যাপাসিটি। এইটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এবার এই জায়গাটার মধ্যে দেখো, এবার যতটা আমাদের মানে টোটাল যা ভলিউম আছে সেই সমস্ত ভলিউমটা একসাথে মিলিয়ে কি হবে আমাদের লাংয়ের টোটাল ক্যাপাসিটি। তাহলে টোটাল লাং ক্যাপাসিটি কি হবে? দ্যাট ইজ সমস্তটা, মানে এই যে নর্মাল নিচ্ছিল, তারপরে ও ইন্সপিরেশন করলো ফোর্সফুল, তারপরে ও ফোর্সফুল এক্সপিরেশন করলো, যতটা রইল সমস্তটা। সো এইখানটাতে আই আর ভি প্লাস টিভি প্লাস ই আর ভি প্লাস আর ভি, এই সমস্তটা মিলিয়ে আমাদের কি টোটাল লাং ক্যাপাসিটি। ওকে, নাও এবার এই জায়গাটা, এই যে কোনটা কোন ক্যাপাসিটি রয়েছে বা কোনটা কি ভলিউম, এই যে এখান থেকে যে কোয়েশ্চেনগুলো আসে সেখানে ম্যাচ দ্য ফলোয়িংস আসে। ঠিক আছে, আর এই জায়গাটাতেই আমাদের সব থেকে বেশি ভুল হয়, মানে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি যেটা, সেটা আমরা ভুলে যাই যে ইআরভি প্লাস আইআরভি হবে, ভাইটাল ক্যাপাসিটি আমাদের কোন পার্টটা হবে। তো সেই জায়গাগুলো আমাদের এক্স্যাক্টলি মনে থাকে না। তো এত কিছু বোঝার পরেও যদি এক্স্যাক্টলি পরীক্ষার হলে গিয়ে আমরা ভুলে যাই তাহলে তো কোনো লাভ নেই। তো একটা জিনিস মনে রাখার জন্য ট্রিক্স দেখতে পারো, সেটা হলো আমরা আগেকার দিনে বাড়িতে যখন থাকতাম দেখবে সবার বাড়িতে একটা টিভি থাকতো। ঠিক আছে, টিভির উপর একটা অ্যান্টেনা থাকতো, এই টিভিটা বসানো থাকতো একটা এরকম টিভির একটা স্ট্যান্ড থাকতো তার উপর। সো টিভির একটা স্ট্যান্ড আছে, ওই স্ট্যান্ডটা নিচে দেখতে পাবে একটা খালি জায়গা আছে, যেখানটার মধ্যে আমাদের কি থাকতো, তখনকার আমলে সিডি প্লেয়ার থাকতো। ঠিক আছে, তো সিডি প্লেয়ার আছে আমাদের কাছে, আর নিচে একদম সবার নিচে থাকতো চাকা, যে চাকাটা আমাদের এদিক নাড়ানোর কাজে লাগতো, কিন্তু অ্যাকচুয়ালি কোনো কাজের না, মানে ওখানেই থাকতো টিভিটা। তো দেখো এখানে টিভিটা কোথায় আছে, টিভির ওপরে যে পার্টটা রয়েছে দ্যাট ইজ আইআরভি, এবং টিভির নিচে কি আছে, সিডি প্লেয়ার, দ্যাট ইজ ইআরভি। এবং এই তিনটেই কিন্তু ভাইটাল জিনিস, মানে এর ওপরে যে অ্যান্টেনা আছে, অ্যান্টেনা যদি চলে যায় তাহলে কিন্তু তুমি টিভিটা দেখতে পাবে না। টিভি তো আমাদের নর্মাল, মানে সবসময় আমরা টিভিই দেখি, ওই জন্য টিভিটা আমরা ওটা নর্মাল কমন। ঠিক আছে, আর আমাদের যদি মানে মনে হয় যে না বেশি একটুখানি দূরের জিনিস দেখতে হবে, তখন আমরা কি করি, অ্যান্টেনাটা একটুখানি ঘুরিয়ে নিই, মানে আমরা ইন্সপিরেশন নিই। ঠিক আছে, আর নিচেও কি আছে আমাদের, তোমার সিডি প্লেয়ার আছে। এই তিনটেই কিন্তু ভাইটাল ইলেকট্রনিক জিনিস, তাই এই তিনটে মিলে তৈরি করে ভাইটাল ক্যাপাসিটি। আবার খুব একটা সময় কিন্তু আমরা সিডি প্লেয়ার চালাই না। ঠিক আছে, কিন্তু তার নিচে যে সিডি প্লেয়ারের নিচে যে পার্টটা রয়েছে সেটা কিন্তু কোনো কাজে লাগে না, তার মধ্যে ধুলোবালি জমে থাকে। তাই জন্য এই অংশটা আমাদের বেসিক্যালি রেসিডুয়াল ভলিউম। আর এই যেই সিডি প্লেয়ারটা কিছুদিন কখনো চালানো হয়, তবু সব সময় চালানো হয় না। আর রেসিডুয়াল ভলিউম মানে নিচের অংশটার তো কোনো অ্যাকচুয়ালি কাজ নেই, তাই এইটা হলো ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। ওখানে চাইলে আমরা অন্য কিছুও রাখতে পারি, বাট সবার ওপরে আমাদের টিভি থাকবে। আর এই টোটালটা মিলে এটা হলো আমাদের টোটাল লাং ক্যাপাসিটি। যদি অ্যাটলিস্ট পরীক্ষার সময় টিভির ছবিটা তোমাদের মাথার মধ্যে থাকে তাহলে বুঝে যাবে যে কোনটার সাথে কি রিলেশন রয়েছে।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে আবার কোনো একটা ভিডিও নিয়ে, আবার কোনো একটা টপিক নিয়ে এইরকম আলোচনা হবে। ততক্ষণের জন্য ভালো থাকো। হাই বন্ধুরা, আমি ডক্টর অনিন্দ সরকার, স্কুল ঘরে তোমাদের বায়োলজি ফ্যাকাল্টি। যদি আমার ক্লাস ভালো লাগে এবং তোমরা এই ক্লাসে জয়েন হতে চাও, তাহলে নিচে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ক্লিক করো এবং সেখানে ফোন লাগিয়ে তোমরা অ্যাডমিশন বুক করতে পারো। পরবর্তী ক্লাসের যে ডেসক্রিপশন বা শিডিউল সেটা তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে, সেই সঙ্গে আমাদের ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে।